গুড আফটারনুন সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাহিত্য সম্ভার থেকে একটা গদ্য নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, আহ, তোমরা কোনো কাল্পনিক চরিত্রের নাম বলতে পারবে? বা এরকম কাল্পনিক কোনো কাহিনী বা গল্পের নাম বলতে পারবে? হুম। হ্যাঁ, আমরা ছোটবেলায় কত রূপকথার গল্প শুনেছি। আহ যেমন ঠাকুমার ঝুলি বা নানান রূপকথার গল্প, যে রাক্ষস খোকসের গল্প, রাজকুমারী রাজকুমারের গল্প, তারপর রূপোর কাঠি সোনার কাঠি, আহ তারপর লাল কমল নীল কমল, এরকম অজস্র উম, কাল্পনিক চরিত্র বা যেগুলো রূপকথার গল্প নামে পরিচিত, যেগুলো আমরা পড়েছি শুনেছি, এবং এগুলো আমাদের খুবই মজার লাগতো, তাই না? তো সেরকম আরো বাচ্চাদের যে সমস্ত কার্টুন হয়, যেগুলো জনপ্রিয় চরিত্র, যে ডোরেমন বা গোপাল ভাঁড় এরকম ইত্যাদি, প্রচুর অসংখ্য কাল্পনিক চরিত্র রয়েছে, যেগুলোর থেকে যে গল্প তৈরি হয় সেগুলো সবাইকে খুব আকর্ষণীয় গল্প এগুলো। এবং তোমরা তো দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা আরো উম, অনেক গল্প পড়ে থাকবে যেগুলো কাল্পনিক, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এমন অনেক যে কাল্পনিক চরিত্র রয়েছে, বা এই সত্যজিৎ রায়ের আরো অনেক গল্প তোমরা পড়েছো, প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো, বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে ব্যোমকেশ বক্সী যে গোয়েন্দা চরিত্র, এরকম অনেক কাল্পনিক চরিত্র রয়েছে, বা কাল্পনিক কাহিনী রয়েছে, যেগুলো আমাদের পড়তে অনেক ভালো লাগে, তাই না? তো আমাদের যে গল্পটা আমরা আজকে পড়বো, সেটাও কতকটা এরকম কাল্পনিক কাহিনী। তো এটাকে কাল্পনিক চরিত্রও ঠিক বলা চলে না, গল্প বিজ্ঞান মূলক গল্প এটা। হ্যাঁ, কাল্পনিক চরিত্র কোনগুলো হয়, যে কল্পনার জগৎ থেকে উত্থিত কোনো একটা চরিত্র তৈরি করা হয়, এবং সেটা দিয়ে যে সমস্ত গল্প কাহিনী তৈরি করা হয়, তো সেই চরিত্রগুলোই তখন মুখ্য হয়ে ওঠে, তাই না? তো কল্প বিজ্ঞান যেটা, সেটাও কতকটা ওরকম, যে এগুলো তো কল্পনা প্রসূত, তাই না? কল্পনার জগৎ থেকে উত্থিত এগুলো। যে কল্প বিজ্ঞান যেটাকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলা হয়ে থাকে। তো এই বৈজ্ঞানিক কল্পকাহিনী হলো যে আনুমানিক বা অনুমানমূলক কোনো কল্পকাহিনীর একটা ধারা, যেটা কোনো উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশের অনুসন্ধান, বা সময় ভ্রমণ, বা মহাবিশ্বের কোন রকম অনুসন্ধান টাইপের, বা বহির্জগতের কোন কাহিনী, এরকম নানান রকমের কাহিনী উঠে থাকে, বা যেগুলো বিজ্ঞানমূলক হয়, বৈজ্ঞানিক মূলক হয়। তো এগুলোই মূলত, সবগুলোই শুধু কল্পনা প্রসূতই মাত্র। ঠিক আছে, এগুলো বাস্তবে সম্ভব নয়, এগুলো কল্পনা প্রসূত। এবং এর মধ্যে আমরা খুঁজে পাই ফ্যান্টাসি, একটা ফ্যান্টাসির জগৎ আমরা দেখতে পাই, বা এর মধ্যে হরর থাকে, বা কখনো কখনো সুপার হিরো থাকে, তাই না? এই কাহিনীগুলো, এই গল্পগুলো, এগুলো কথা সাহিত্যের সঙ্গে অত্যন্ত সম্পর্কযুক্ত। হুম। এগুলো আধুনিক কথা সাহিত্যের একটা শাখা হয়ে উঠেছে, এই কল্প বিজ্ঞান বা কাল্পনিক কাহিনী এগুলো। হুম। তো তোমরা এই যে সময় ভ্রমণ যেটার কথা বললাম, অর্থাৎ যে টাইম ট্রাভেল, তোমরা নিশ্চয়ই টাইম ট্রাভেলের কথা শুনেছো। হুম। তো টাইম ট্রাভেল সম্পর্কে তোমাদের কি মতামত, বলো দেখি শুনি। হুম। যে অতীতে যাওয়া যায় কিংবা ভবিষ্যতে যাওয়া যায়, তাই তো? যে টাইম ট্রাভেল, একটা টাইম মেশিন, শুনে থাকবে তোমরা, এটাও একটা কল্পবিজ্ঞানের অংশ। তো আজকে আমাদের আহ, গল্পের যে বিষয়, মূল উপজীব্য বিষয়, এরকম টাইম ট্রাভেল দিয়ে বা কোনো টাইম মেশিন দিয়ে।
ঠিক আছে? খুব মজাদার একটা গল্প, যেটা তোমাদের সাহিত্য সম্ভারের ৮ নম্বর গল্প, যেটা আহ, বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের লেখা টেরোড্যাক্টিলের ডিম নামক গল্পটি। বুঝতে পেরেছো? তো চলো এবার গল্পটা দেখা যাক। তো সত্যজিৎ রায়ের লেখা এই টেরোড্যাক্টিলের ডিম গল্পটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাংলায় ১৩৬৮ বঙ্গাব্দ ফাল্গুন মাসে। ঠিক আছে? এবং ইংরেজিতে এটা ১৯৬২ খ্রিস্টাব্দে। হুম? এবং এই টেরোড্যাক্টিলের ডিম গল্পটি সন্দেশ পত্রিকার ১০১ নম্বর গল্প ছিল, মনে রাখবে। আচ্ছা, তো এই গল্পটা আমরা দেখতে পাই বদন বাবু নামক একজন ব্যক্তি, যিনি রোজ সারাদিন কাজকর্মের পর অফিস থেকে ফিরে পার্কে এসে বসেন তার ছেলেকে গল্প বলার জন্য, গল্প খুঁজতে বা গল্প ভাবতে এসে বসেন। একদিন একটা লোক, অদ্ভুত মানুষ, যে একটা অদ্ভুত আহ যন্ত্র গলায় ঝুলিয়ে তার কাছে এসে বসেন। এবং প্রথমেই বদনবাবু খুবই বিরক্ত বোধ করছিলেন ঠিকই, পরে আহ মানে সেই অদ্ভুত লোকটি তিনি কি করেন না করেন তার সমস্ত কথা শুনতে শুনতে তিনি এতটা বিস্মিত হয়ে গেছিলেন যে তার অজান্তেই তিনি মানে হতবাক হয়ে গেছিলেন যে তিনি এতটাই বিস্মিত হয়েছেন বলে। হুম। গল্পটা পড়লে তোমরা আরো তখন ভালো করে বুঝতে পারবে। তো এই গল্পটি আসলে একটা টাইম মেশিন এবং সরল বিশ্বাস আর একজন বাবার তার ছোট্ট ছেলেকে বলার মতো গল্প খুঁজে পাওয়ার নিয়ে গল্প। ঠিক আছে? তো মূল গল্পের বিস্তারিত ভাবে আলোচনা করার আগে এই বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় সম্পর্কে আমরা জেনে নেব। ঠিক আছে? তোমরা এখন যথেষ্ট বড়, দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা। তো যেমন গল্প পড়া উচিত, কবিতা পড়া উচিত, তেমনি যিনি লেখক বা যিনি কবি তাদের সম্পর্কে বিস্তারিত ভাবে জানা উচিত। হ্যাঁ, যেগুলো পরেও তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখনো জানলে তোমরা অনেক উপকৃত হবে। এবং তোমাদের একটা কথা বলি, যে কোনো জিনিস যে সংক্ষেপে ছেড়ে দেবে, উপর উপর করে ছেড়ে দেবে, এমনটা করবে না। যে বিষয়টা সম্পর্কে তোমরা পড়বে তার পুরো গভীরে গিয়ে পড়বে। ঠিক আছে? তার ভিতরকার অন্তর্নিহিত অর্থ, তার তাৎপর্য এবং তার সম্পর্কিত যে সমস্ত বিষয় থাকবে সেগুলো ভালো করে তোমরা জানবে। জানা মানে এমন নয় বা পড়া মানে এমন নয় যে সেগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষায় কাজে লাগবে সেই জন্য পড়া। জানার কোনো শেষ নেই, এজন্যই বলে মানুষ যে তোমরা জানবে। যারা কৌতূহলী ছাত্রছাত্রী, আমি আশা করছি তারা অবশ্যই সবকিছু গভীরে ভাববে বা শুনবে বা জানবে। হুম। আহ, এই যে লেখক পরিচিত সম্পর্কে বা লেখক পরিচিতি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ভাবেই আমি বলে থাকি বা বলি, যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে? তো যাই হোক, তো এই বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ছিলেন একজন এক বাঙালি কিংবদন্তি বলা যায় না তাকে। তো যিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্রকারের খ্যাতি অর্জন করতে পেরেছিলেন এই বিশ্ব দরবারে। তো এমন একজন আহ, বিশিষ্ট বা শ্রেষ্ঠ চলচ্চিত্রকার এর জন্ম হয় ১৯২১ সালের ২রা মে। হুম। কলকাতার কর্পা রোডে এক শিল্প সাহিত্য চর্চায় খ্যাতনামা এক বাঙালি পরিবারে হুম তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল সুকুমার রায় এবং মা ছিলেন সুপ্রভা রায়। তিনি ১৪ বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছেন এবং ১৮ বছর বয়সে প্রেসিডেন্সি কলেজ থেকে, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। এবং এরপর বিশিষ্ট চিত্রকর, বিখ্যাত চিত্রকর নন্দলাল বসু এর নাম তোমরা শুনে থাকবে।
তো এই নন্দলাল বসুর সান্নিধ্যে এসে তার যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভার প্রকাশ হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে সেগুলো খুলতে শুরু হয়েছে। হুম, যাই হোক, তো তিনি যেমন চলচ্চিত্রকার ছিলেন, অর্থাৎ চলচ্চিত্রের পরিচালক ছিলেন, চলচ্চিত্র প্রযোজক ছিলেন, একাধারে তিনি চিত্রনাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, গ্রাফিক্স নকশাবিদ এবং অঙ্কন শিল্পী, এবং একাধারে তিনি লেখকও ছিলেন। যার জন্য মানে যার লেখার জন্য তোমরা তার গল্পগুলো পড়ার সৌভাগ্য পাচ্ছ। হুম, আচ্ছা। তো এনার বেশ কিছু প্রচুর চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। তার মধ্যে সব থেকে বিখ্যাত যেটা পথের পাঁচালী, হ্যাঁ, আহ, তারপর অপরাজিত, অপুর সংসার, এটা তিনটেকে মানে আহ, ত্রয়ী চলচ্চিত্র বলা যায়। হুম, কারণ তোমরা তো পথের পাঁচালী বড় হয়ে পড়বে অবশ্যই, এগুলো উপন্যাস। তো এই তিনটেকেই তাই ত্রয়ী চলচ্চিত্র বলা হয়। তো এর ফলে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তারপর তার নানান মানে তিনি কল্পবিজ্ঞানেও নির্মিত যে কাল্পনিক চরিত্রগুলি তিনি তৈরি করেছেন, সেগুলোর মধ্যে বিখ্যাত হলো গোয়েন্দা ফেলুদা, তারপর প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো ইত্যাদি। হ্যাঁ, তার লেখা ছোট গল্পের মধ্যে যে 12টির সংকলন, একটা গল্প সংকলন, তার মধ্যে অনেক ছোট গল্প আহ, লিখেছেন। তাছাড়া তিনি বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেছেন, যেগুলি চলচ্চিত্র বিষয়ক বই। হুম, তো তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো যে একেই বলে শুটিং, আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস, বিষয় চলচ্চিত্র ইত্যাদি। আত্মজীবনীমূলক যে রচনা তিনি করেছেন সেটি যখন ছোট ছিলাম। তারপর ছড়ার বইও তিনি রচনা করেছেন, যে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নামক। তারপর তিনি টাইপফেস নকশাও করেছেন দুটো, যে রে রোমান বা রে রোমান বলে, বা রে বিচার, এরকম দুটো টাইপফেস নকশাও তিনি করেছেন। তো তার এই কর্মজীবনে, সাহিত্য জীবনে তিনি বেশ প্রচুর সম্মান এবং পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিলেন। যদিও তার বেশিরভাগ আহ, সম্মাননা বা পুরস্কার সেগুলো চলচ্চিত্রের ওপর। হ্যাঁ, তো প্রথম বলা যায় যে হ্যাঁ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। তারপর ফ্রান্স সরকার 1987 সালে তাকে লেজিও ডনরে সাম্মানিক পুরস্কারে ভূষিত করে। তাছাড়া দাদা সাহেব ফালকে পুরস্কার 1985 সালে পেয়েছে, যেটি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। হ্যাঁ, এরপর আহ, আরো আরো পুরস্কার তিনি পেয়েছেন, যে তার মৃত্যুর কিছুদিন আগে 1992-তে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স, সেখান থেকে তাকে আজীবন সম্মানস্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার দিয়েছে। এরপর যেটা সব থেকে মূল্যবান, যে ভারতরত্ন সম্মান পান তিনি 1992 সালে, যেটা দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান বলা যায়, ভারতরত্ন তিনি পেয়েছিলেন। এছাড়া পদ্মভূষণ এবং মরণোত্তর, অর্থাৎ তার মৃত্যুর পরে সেই বছরেই আকিরা কুরসাওয়া পুরস্কার প্রদান করা হয়, যেটা সেই পরিচালকের পক্ষ থেকে শর্মিলা ঠাকুর গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি আরো 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটা গোল্ডেন লায়ন, দুটি রৌপ্য ভাল্লুকও তিনি লাভ করেছিলেন। হ্যাঁ, তো এই বিশিষ্ট চলচ্চিত্রকার, যার মৃত্যু হয় 1992 সালের 23শে এপ্রিল। হুম, তো এই হলো সত্যজিৎ রায় সম্পর্কে বা সম্পর্কিত কিছু তথ্য। হুম, এরপর এবার আমরা আসল গল্প নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো
গল্পটা দেখে নেওয়া যাক। তো দেখো গল্পে কি বলছে। প্রথম লাইন, বদনবাবু আপিসের পর আর কার্জন পার্কে আসেন না। যে বদনবাবু, এখন বর্তমানের কথা বলা হচ্ছে, যে বদনবাবু অফিসের পর এখন আর কার্জন পার্কে আসেন না। আগে ছিল ভালো। সুরেন বাড়ুজ্যের স্ট্যাচুর পাশটায় ঘন্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টা একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় শিবঠাকুর লেনে বাড়ি ফিরতে। যে এখন আর কার্জন পার্কে আসেন না, আগে ভালো ছিল। যে সুরেন বাড়ুজ্যের স্ট্যাচু, স্ট্যাচু মানে তো জানো, পাথর বা কাঠের তৈরি কোনো মূর্তি। হুম, বিশিষ্ট কোনো ব্যক্তির মূর্তি করে রাখা হয়, যেগুলোকে স্ট্যাচু বলে। তোমরাও দেখে থাকবে। তো স্ট্যাচুটি কার ছিল? না, সুরেন বাড়ুজ্যের। তো সুরেন বাড়ুজ্যের সে স্ট্যাচুর পাশটায় ঘন্টাখানিক চুপচাপ বসে সেখানে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টা একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় শিব ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। ঠিক আছে। তারপর এখন ট্রামের লাইন ভিতরে এসে পড়ায় পার্কে বসার আর সে আনন্দ নেই। যে ট্রামের লাইন ভিতরে এসে পড়ায় পার্কে বসার আর সেই আনন্দ নেই। আগে পার্কে বসে যে আনন্দটা বোধ করতো, সেই আনন্দটা এখন আর নেই। কারণ ট্রামের লাইন ভিতর অব্দি এসে গেছে। ঠিক আছে, এতটাই লাইন পড়ে। হুম। তারপর অথচ এই ভিড়ে গলদঘর্ম অবস্থায় ঝুলতে ঝুলতে বাড়ি ফেরাই বা যায় কি করে? এই ভিড়ে, এই ট্রামের যে এত ভিড়, লাইন বলা হয়েছে, যে এই ভিড়ে গলদঘর্ম অবস্থায়, যে শরীর থেকে, গোটা শরীর থেকে ঘাম ঝরছে এরকম অবস্থায় ঝুলতে ঝুলতে, যে ট্রামে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরা যায় কি করে? হ্যাঁ। তারপর তারপর আর শুধু তাই নয়, দিনের মধ্যে একটা ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে থেকে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটুকু উপভোগ করা, এই না হলে মদনবাবুর যেন জীবনই বৃথা। যে তিনি ওই ট্রামে ভিড় ভিড় ট্রামে ঝুলে ঝুলে বাড়ি যাওয়া, কিভাবে যেতে পারেন? শুধু সেগুলোই নয়, মানে সেই ভিড় কমার অপেক্ষায় তিনি বসে থাকেন, তাই শুধু সেটাই নয়, দিনের মধ্যে একটা ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে থেকে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেটুকু বলা হচ্ছে কেন না, কলকাতায় যারা বাস করো তোমরা তো এ সম্পর্কে বেশি ওয়াকিবহাল। যে দেখেই থাকো যে বড় বড় বিল্ডিং, বাড়ি, যে কোনো কারখানা ইত্যাদি ইত্যাদি, তাই না? যেগুলোর জন্য বা যেগুলোর কারণে উম, যে প্রকৃতিটাকে উপভোগ করা যায় না, যে নানান কলকারখানা বা এই সমস্ত কারণেও পরিবেশটাও যেমন দূষিত থাকে, তেমনি একটু ঘিঞ্জি টাইপের হয়। গ্রামে কি হয় যে খোলামেলা পরিবেশ, শহরে তো সেরকমটা হয় না। যে যার ঘরে সে তার থাকে, গায়ে গায়ে ঘর, বিল্ডিং বিল্ডিং গায়ে গায়ে। তো তার ফলে এই যে প্রকৃতিটাকে সেভাবে উপভোগ করার মতো জায়গা, খোলামেলা জায়গা নেই। হ্যাঁ। তো যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তো যেগুলো, যেটুকুনি প্রকৃতির যেটুকু অংশ খোলামেলা আছে, যেটুকুকে উপভোগ করা যায়, সেটুকু তিনি উপভোগ করেন। এটা না হলে বদনবাবুর যেন জীবনই বৃথা। এখান থেকে বোঝা যায় যে বদনবাবু প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির সঙ্গে একটু হলেও সময় কাটাতে তিনি চান, ভালোবাসেন। হ্যাঁ। তারপর কেরানি হলেও কল্পনা প্রবণ তিনি। তাহলে তিনি কিসের কাজ করেন? তিনি একজন অফিসের, তিনি কেরানির কাজ করেন। তো কেরানি হলেও কল্পনা প্রবণ তিনি, তিনি খুবই কল্পনা প্রবণ মানুষ। ঠিক আছে। অর্থাৎ এই যে কাল্পনিক কথা, কাল্পনিক চরিত্র, এই সমস্ত কিছু তিনি তার ভাবনার মধ্যে নিয়ে আসেন। হুম। তারপর এই কার্জন পার্কেই বসে মনে মনে তিনি কত গল্পই ফেঁদেছেন। যে গল্পকথক বলছেন যে এই কার্জন পার্কে বসে, যে কার্জন পার্কে উনি রোজ এসে বসেন। তো যেটা এখন তিনি আসেন না, যে কথাটা তিনি বলছিলেন, তো এই কার্জন পার্কেই বসে মনে মনে তিনি নানান গল্প তিনি ফেঁদেছেন, যেগুলো
কথকের কথায় যে অনেক গল্প তিনি ফেলেছেন, অর্থাৎ ভেবেছেন। হ্যাঁ, কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনোদিন। যে সমস্ত গল্পগুলি তিনি ভেবেছেন এই কার্জন পার্কে বসেই, সেগুলো শুধু ভেবেছেন, লেখা হয়ে ওঠেনি আর কখনো। হ্যাঁ, সময় কোথায়, লিখলে হয়তো নামটাম করতে পারতেন এমন বিশ্বাস তার আছে। যে তিনি যেমন কল্পনাপ্রবণ মানুষ, তিনি যে সমস্ত উম গল্প আহ, যেগুলো তিনি ভেবেছেন তার মাথায়, কল্পনা জগতে তিনি যেগুলো তৈরি করেছেন, যে গল্পগুলো সাজিয়েছেন, তার বিশ্বাস তিনি যদি গল্পগুলো লিখতেন তাহলে তার একটা বেশ নাম হতো। হুম। কিন্তু তার সময় নেই, তাই তিনি লিখতে পারেননি। অবশ্যই গল্পগুলো যে সবই মাঠে মারা গেছে তা নয়, যে গল্পগুলো যে একেবারে মাঠে মারা গেছে তা নয়। কি হয়েছে গল্পগুলো সেগুলো এবার জানতে পারবে। তার পঙ্গু ছেলে বিল্টু এখন বড় হয়েছে। তার একটি পঙ্গু ছেলে রয়েছে, তার নাম কি? বিল্টু, যে এখন একটু বড় হয়েছে। 7 বছর বয়স তার। তার যে পঙ্গু ছেলে, সে একটু বড় হয়েছে, আর তার বয়স কত? 7 বছর। সে বিছানা ছেড়ে উঠতে পারে না। যেহেতু পঙ্গু, আগেই বলা হয়েছে সে পঙ্গু, তাই আহ, সে বিছানা ছেড়ে উঠতে পারে না। তারপর ফলে তার অনেকখানি সময় হয় মার কাছে, না হয় বাবার কাছে গল্প শুনে কাটে। যে তার, যেহেতু সে পঙ্গু, তার সে বিছানা ছেড়ে উঠতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তাই তার বেশিক্ষণ সময় বা বেশিরভাগ সময় হয় তার মায়ের কাছে, না হয় বাবার কাছে গল্প শুনেই কেটে যায়। হুম। জানা গল্প, ছাপা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা, প্রায় সবই তার গত 3 বছরে শোনা হয়ে গেছে। যে গত 3 বছরে যবে থেকে, যেহেতু এখন তার 7 বছর বয়স, গত 3 বছর, মানে তার যখন থেকে তার একটু জ্ঞান হয়েছে, বা যখন থেকে তার 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 মন খারাপই শুরু হয়েছে, সময় কাটা না কাটার সম্পর্কে একটু হলেও জ্ঞান হয়েছে, তো তখন থেকে যখন সে তার বাবা মায়ের কাছে বা তার বাবার কাছে গল্প শোনে, তো সেটা 3 বছরের সময়, 3 বছর ধরে সে গল্প শুনে আসছে। তো তার কিসের কিসের গল্প শোনা হয়ে গেছে, না তার বাবার কোনো জানা গল্প, ছাপা গল্প, তারপর ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা, হ্যাঁ, এই সমস্ত গল্প তার 3 বছরে প্রায় শোনা হয়ে গেছে। তারপর কম করে 1000 গল্প, কম করে তার কত গল্প শোনা হয়েছে? 1000 গল্প তার শোনা হয়েছে। তারপর ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোয়ার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলেছেন। যে ইদানিং, রিসেন্ট কিছুদিন হচ্ছে, বদনবাবু তাকে রোজ রাতে শোয়ার আগে একটা করে নতুন গল্প বানিয়ে বলেছেন তাকে। এই গল্প তার কার্জন পার্কে বসেই বানান। যে গল্পগুলো ইদানিং বানিয়ে তার ছেলেকে তিনি বলছেন, তো সেই গল্পগুলো সেই কার্জন পার্কে বসেই তিনি বানিয়েছেন মনে মনে। হ্যাঁ, কিন্তু গত 1 মাসে এ নিয়মের ব্যতিক্রম ঘটেছে অনেকবার। গত 1 মাসে এই যে তিনি গল্প এসে বলতেন, বা যে সুন্দরভাবে বানিয়ে সাজিয়ে গুছিয়ে গল্প বলতেন তার ছেলেকে, সেই নিয়মের একটা ব্যতিক্রম ঘটেছে অনেকবার। হ্যাঁ, যে কটি গল্প বলেছেন তাও যে আহ তেমন জমেনি, তা বিল্টুর মুখ দেখেই বোঝা গেছে যে গল্পগুলো তেমন জমেনি। হ্যাঁ, যে যে গল্পগুলি তিনি কার্জন পার্কে বসে সাজিয়ে গুছিয়ে ভাবতেন এবং যেগুলো বিল্টুকে বলতেন, বিল্টু শুনে সেটা আনন্দ পেত, খুশি হতো, তো সেটা এই গত 1 মাসে সে নিয়মের ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ যে কটা গল্প তিনি বলেছেন তার ছেলেকে, সেই গল্পগুলো খুব একটা জমেনি, অর্থাৎ খুব একটা ভালো হয়নি। তা সেটা তার বিল্টু, তার ছেলে, তার বিল্টু মানে তার ছেলের মুখে বা মুখ দেখেই তিনি বুঝতে পেরেছেন যে তার গল্পটা জমেনি। হুম। তা হবে নাই বা কেন? একে তো এমনিতেই আপিসে কাজের চাপ, তার উপরে বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে।
যে সেটা হবে না বা কেন? একে এমনিতেই তার অফিসে কাজের চাপ খুব, তার উপরে বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে। যে বিশ্রামের জায়গাটি, সেই জায়গাটা এখন আর নেই, অর্থাৎ সেই পার্কের কথা বলা হচ্ছে, সেই বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার যে সুযোগ, ওই যে বলা হয়েছে যে ট্রামের লাইন ভিতরে এসে পড়েছে, তাই উম, সেখানে বসে থাকাটা ততটা আর আগের মতো ভালো লাগে না বা জমে না বিষয়টা। তো সেই জন্য তার সেই বিশ্রামের জায়গা, সেই জায়গাটায় যে তিনি বসে ভাববেন, ভালো করে চিন্তা করবেন, সেই সুযোগটা আর নেই। সুযোগটা লোপ পেয়েছে, অর্থাৎ সেই সুযোগটা তিনি আর পান না। তারপর কার্জন পার্ক ছাড়ার পর কদিন লাল দিঘির ধারটায় গিয়ে বসেছিলেন। যেহেতু কার্জন পার্কে এরকম সমস্যা হচ্ছে, তাই কার্জন পার্ক ছেড়ে তিনি কয়েকদিন লাল দিঘির ধারে গিয়ে বসেছিলেন। তাহলে কার্জন পার্কের পরে তিনি কোথায় গিয়ে বসেছিলেন? না, লাল দিঘির ধারে। ঠিক আছে, ভালো লাগেনি। টেলিফোনের ওই অতিকায় রাক্ষসে বাড়িটা আকাশের অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। তিনি যে লাল দিঘির ধারে বসেছিলেন, সেই জায়গাটা তার ভালো লাগেনি। কি হয়েছে না, টেলিফোনের ওই অতিকায় রাক্ষসে বাড়িটা, টেলিফোনের যে একটা অতিকায় মানে বিশাল আকার, হ্যাঁ, অনেক বড়। তো ওরকম একটা বিশাল আকারে একটা বাড়ি, যেটাকে তিনি রাক্ষসে বাড়ি বলেছেন। তো সেই বাড়িটা এতটাই লম্বা যে আকাশের অনেকখানি খেয়ে ফেলেছে, যেন যে অনেকটা লম্বা, তাই আকাশটাকে কম দেখা যাচ্ছে, তাই তিনি বলছেন যে আকাশটাকে অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। অর্থাৎ তার ভাবনার জগতে বা তিনি যে চিন্তা করবেন, ভাববেন, বানাবেন, সেটাতে যেন ব্যাঘাত ঘটিয়েছে ওই বাড়িতে। অর্থাৎ কি বুঝতে পারছি আমরা, যে প্রকৃতির সঙ্গে তার একটা কানেকশন যেন থাকতেই হবে। তাহলে অর্থাৎ খোলামেলা পরিবেশ, খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য তিনি যতটা ভালোভাবে উপভোগ করতে পারবেন, ততই তিনি তার ভাবনার জগৎটা তিনি বাড়াতে পারবেন, বা ততটাই তিনি কল্পনা প্রসূত ভাবে গল্পগুলোকে তিনি সাজাতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই টেলিফোনের এই রাক্ষসের বাড়িটা তো আকাশের অনেকখানি খেয়ে ফেলেছে, তাই তিনি প্রকৃতির সঙ্গে তার যে সম্পর্কটা তিনি গড়তে পারছেন না, প্রকৃতিটাকে তিনি উপভোগ করতে পারছেন না, তাই তার ভাবনার জগতে ব্যাঘাত ঘটছে। হ্যাঁ, তাই বলছে যে সব মাটি করে দিয়েছে। তারপর তারপরে অবশ্যই লাল দিঘির মাঠে চলে এসেছে ট্রামের রাস্তা, এবং বদনবাবু বিশ্রামের জন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। যদিও এই জায়গাটা একটা বসার জায়গা ছিল, কিন্তু তারপরে অবশ্য লাল দিঘির মাঠে চলে এসেছে ট্রামের রাস্তা। ট্রামের রাস্তা যে লাল দিঘির ধারে তিনি বসে থাকতেন, সেই লাল দিঘির মাঠে অব্দি ট্রামের রাস্তা চলে এসেছে, এবং তাই জন্য বদনবাবু তার বিশ্রামের জন্য অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। তারপর আজ তিনি এসেছেন গঙ্গার ধারে। এটা আজকের ঘটনা। এটা বলা হচ্ছে যে তিনি গঙ্গার ধারে এসেছেন, আউটরাম ঘাটের দক্ষিণে। কোথায়? গঙ্গার ধারে। সেটা কোথায়? না, আউটরাম ঘাটের দক্ষিণে। ঠিক আছে, রেল লাইনের ধার দিয়ে পোয়াটাক পথ গিয়ে এই বেঞ্চি। পোয়াটাক মানে যে কিছু মাইল, হ্যাঁ, যে 1 মাইল পথ গিয়ে একটা বেঞ্চিতে তিনি বসেছেন। অর্থাৎ আউটরাম ঘাটের দক্ষিণ দিকে গিয়ে রেল লাইনের ধার দিয়ে হেঁটে গিয়ে যে মাইল খানেক পথ গিয়ে একটা বেঞ্চি বা বেঞ্চ যেটাকে বলা হয়, ওই দেখা যাচ্ছে তোপের কেল্লা। তোপ মানে যে কামান, আগ্নেয়াস্ত্র যেগুলো আগে যুদ্ধের কাজে লাগতো, তো সেই রকম একটা তোপের কেল্লা তিনি দেখতে পেয়েছেন সেখান থেকে। লোহার শিকের মাথায় বলটা এখনো রয়েছে। সেই লোহার শিকের মাথায় যে তোপ বা যে কামান, সেই কামানের গঠন বা কামানটার কথা বলা হচ্ছে। যে একটা শিকের মাথায় বল, একটা লোহার বল টাইপের, আহ সেটা এখনো রয়ে গেছে, যেন কাঠির ডগায় আলুর দম। তো সেই তোপটাকে বা কামানটাকে কেমন লাগছে দেখতে, না যেন কাঠির ডগায় আলুর দম। হ্যাঁ, যে একটা লোহার মাথায় একটা বল রয়েছে, তাই বলছে যে যেন কাঠির মাথায় আলুর দম। তারপর বদন বাবুর স্কুলের কথা মনে পড়ে গেল। বদন বাবু তার স্কুলের কথা মনে পড়ে গেছে। একটা বাজলেই গুড়ুম করে তোপের শব্দ। হুম,
আর টিফিনের ছুটি। আর হেডমাস্টার হরিনাথ বাবুর ট্যাগঘড়ি মেলানো। তার স্কুলের কথা কি মনে পড়ছে না, একটা যখন বাজে তখন গুড়ুম করে তোপের শব্দ হয়। তোপ বলতে এখানে সেই কামানের কথা বলা হচ্ছে না, যে ঘন্টা বাজে, তারপরে যে আওয়াজটা হয় সেরকমটার কথা বলছেন। এবং তখন কি হয়, টিফিন হয়, হ্যাঁ, যে টিফিনের ছুটি সেই সময়, টিফিন টাইম। আর হেডমাস্টার হরিনাথ বাবু কি করেন, তার ট্যাগঘড়ি মেলান, যে একটা বেজেছে কিনা সত্যি। তাই জন্য বলছে ট্যাগঘড়ি মেলানো। তারপর তাহলে তার হেডমাস্টারের নাম কি ছিল, না হরিনাথ বাবু, ঠিক আছে, মনে রেখো। আচ্ছা, জায়গাটা ঠিক নির্জন বলা চলে না। যে গঙ্গার কাছে যে জায়গাটাতে তিনি এসেছেন, সেই জায়গাটাকে ঠিক নির্জন বলা চলে না। নির্জন মানে কি, যে জনমানবহীন বা জনমানব শূন্য, তখন হয় নির্জন, যে কেউ থাকে না। কিন্তু যে জায়গাটাতে তিনি বসে আছেন সেটাকে নির্জন বলা চলে না। সামনেই নদীতে আহ সার সার নৌকা বাঁধার, তার উপরে মাঝি মোল্লাদের কথাবার্তা। যে সামনেই নদীতে সারি সারি নৌকা বাঁধা রয়েছে, এবং সেই নৌকার উপরে মাঝি মোল্লাদের কথাবার্তা হচ্ছে, তিনি শুনতে পাচ্ছেন। অর্থাৎ তিনি যেখানে বসে আছেন তার সামনেই নদী, এবং সেই নদীতে সারি সারি নৌকা বাঁধা আছে, এবং সেই নৌকাগুলোর উপরে মাঝি মোল্লার, অর্থাৎ যারা নৌকা চালায় সেই তারা রয়েছে, এবং তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন তিনি। তারপর দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। যে সেখান থেকে কিছুটা দূরে ছাই রঙের একটা জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। নোঙর কি জানো তোমরা? তোমরা তো এর আগে 9-এ সম্ভবত, মানে ক্লাস 9-এ তোমরা নোঙর কবিতাটি পড়েছো। তখন তো নোঙর সম্পর্কে জেনেছিলে নিশ্চয়ই। তো মনে আছে তো নাকি? হ্যাঁ। তো এই নোঙর হলো যে নৌকা বাঁধার আহ লোহার এক প্রকার যন্ত্র, যেটা দিয়ে মানে এটা ফেলে দিলে মাটিতে আঁকড়ে রাখে বা নৌকাটাকে আটকে রাখার কাজে লাগে, ঠিক আছে। তো সেই নোঙর হলো নৌকা বাঁধার জন্য লোহার এক প্রকার যন্ত্র, ঠিক আছে, সেটাই বলা হয়। তো সেই একটা জাহাজ, জাপানি জাহাজ ছাই রঙের, এসে সেই সেখানে নোঙর ফেলেছে। হুম। আরো দূরে খিদিরপুরের দিকটায় সন্ধ্যায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপিকলের ঝাড়। আর কি দেখতে পাচ্ছেন তিনি, যে আরো দূরে সেই জাহাজ যেখানে এসে নোঙর ফেলেছে সেখান থেকেও দূরে খিদিরপুরের দিকটায় তিনি যেখানে বসে আছেন, সেখান থেকে খিদিরপুরের দিকটায় কি হচ্ছে না, সন্ধ্যায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপিকলের ঝাড়। তো তিনি যখন বসে আছেন সেই সময়টা সন্ধ্যা হয়ে এসছে, সেটার প্রকাশ পাচ্ছি আমরা এই লাইনটার মধ্যে দিয়ে। যে সেই সন্ধ্যায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল। মাস্তুল কি না, নৌকা বা প্রাচীনকালের জাহাজে পাল খাটাবার বড় খুঁটি, পাল খাটানোর জন্য যে বড় খুঁটিটা থাকতো সেটাকে মাস্তুল বলা হয়। তো সেই মাস্তুল আর কপিকলের ঝাড়, যেগুলো জাহাজেই, তো সেটা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এগুলো তো অনেক লম্বা লম্বা হয়, তাই বলছেন যে আকাশ ছুঁয়ে যেন দাঁড়িয়ে আছে। তাহলে আকাশ ছুঁয়ে কি দাঁড়িয়ে আছে সন্ধ্যায় খিদিরপুরের দিকটায়, না মাস্তুল আর কপিকলের ঝাড়। তারপর বাহ, বেশ জায়গা, বেঞ্চিটায় বসা যায়। এই জায়গাটা তার ভালো লেগেছে, কারণ তিনি তো প্রকৃতি প্রেমী। আহ, খোলামেলা পরিবেশ, খোলামেলা প্রকৃতির সৌন্দর্যই তো তাকে টানে। এবং তারপরেই তো তার ভাবনার জগৎটা উন্মুখ হয়, তাই না? তো তাই জন্য এই যে খোলামেলা একটা পরিবেশ তার ভালো লেগেছে। তাই তিনি ভাবছেন যে বেঞ্চটায় বসা যাক, অর্থাৎ বেঞ্চটাতে বসা যেতে পারে। তারপর ওই যে শুকতারা স্টিমারের ধোঁয়ার ভিতর দিয়ে আবছা আবছা দেখা যায়। আর আকাশে তিনি শুকতারা দেখতে পাচ্ছেন, যেটা স্টিমারের ধোঁয়ার ভিতর দিয়ে আবছা আবছা দেখা যায়। অর্থাৎ তার কিন্তু নদীর ধারে বসে আছেন, স্টিমার চলছে, তো স্টিমার চলার সময় যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটার ভিতর দিয়ে তিনি যেন শুকতারাটাকে আবছা আবছা দেখতে পাচ্ছেন। তারপর বদন বাবুর মনে হলো যেন আহ অনেকদিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। তো বদন বাবুর ওই যে তিনি বললেন যে
গল্পের শুরুতে আমরা দেখলাম যে কলকাতার আহ যেটুকু অংশ বা যেটুকু খোলা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পান তিনি উপভোগ করেন। তো বেশ কিছুদিন তিনি এরকম খোলা পরিবেশ, খোলা প্রাকৃতিক সৌন্দর্য তিনি উপভোগ করেননি, দেখেননি। তো তাই জন্য তার আজকে মনে হচ্ছে যে অনেকদিন তিনি এতটা আকাশ একসঙ্গে দেখেননি, যে এতটা খোলামেলা একটা পরিবেশ, গঙ্গার কাছে কি খোলা আকাশ, উন্মুক্ত হাওয়া পাওয়া যায়। তো তাই তিনি বলছেন যে এতখানি আকাশ তিনি অনেকদিন দেখেননি। হুম। আহা, কি বিরাট, কি বিশাল! আকাশটাকে তিনি কি বলছেন, যে বিরাট এবং বিশাল বলছেন। হ্যাঁ, আকাশ তো বিরাট বিশাল হয়, তো তিনি তো অনেকদিন দেখেননি, তাই জন্য তিনি শান্তি পেয়েছেন, তার ভালো লাগছে। তাই জন্য তিনি বলছেন যে আহা, কি বিরাট, কি বিশাল আকাশ আর কি। এমন না হলে কল্পনার পাখি ডানা মেলে উড়বে কি করে, তাই তো? এমন খোলামেলা পরিবেশ না হলে, একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি না থাকে, তাহলে কল্পনার পাখি ডানা মেলে উড়বে কি করে, অর্থাৎ কল্পনার জগতে তিনি ভাসবেন কিভাবে? হ্যাঁ, কল্পনার জগৎ থেকে তিনি গল্প কিভাবে সাজাবেন? গল্প সাজানোর জন্য, গল্প তৈরির জন্য, কল্পনা জগতে ভাসার জন্য একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বা একটা খোলামেলা পরিবেশ লাগে, যেটাতে তার মনে শান্তি আসে, চোখের শান্তি আসে, হ্যাঁ, মাথার শান্তি আসে, যাই বলো, তবেই কিছু ভাবনা ভাবা যায়, তবেই কোনো গল্প সাজানো যায়। তাই বলছে যে কল্পনার পাখি ডানা মেলে উড়বে কি করে না হলে। হুম। তারপর বদন বাবু ক্যাম্বিসের জুতোটা খুলে পা তুলে বাবু হয়ে বসলেন। তিনি ওই বেঞ্চ পেয়েছেন একটা, এবং সেখানে তিনি এবার শান্তি করে বসলেন। তিনি ভাবছেন যে না, এবারেই তিনি কল্পনার জগতে যেতে পারবেন এবং গল্প তিনি বানাতে পারবেন। তাই তিনি ভালো করে ক্যাম্বিসের জুতো পরেছিলেন। তিনি কিসের কিসের জুতো পরেছিলেন? না, ক্যাম্বিসের জুতো। মনে রেখো। তো তারপরে তিনি ক্যাম্বিসের জুতোটা খুলে পা তুলে ভালো করে বাবু হয়ে বসলেন। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তারপর আজ তিনি একটা কেন অনেকগুলো গল্পের প্লট ফাঁদবেন এখানে বসে। তো যেহেতু তার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, তিনি ভাবতে পারবেন, গল্প সাজাতে পারবেন, তাই জন্য তিনি ভাবছেন আজকে তিনি এখানে একটা কেন অনেকগুলো গল্পের প্লট ফাঁদতে পারবেন এখানে বসে। হ্যাঁ। তারপর এতদিনের অভাব মিটিয়ে নেবেন। এতদিন যে তিনি একটা ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিলেন না, উম সেটার অভাব তিনি এখানে মিটিয়ে নেবেন। বিল্টুর খুশি ভরা মুখটা তিনি যেন চোখের সামনে দেখতে পেলেন। তো তিনি লিখতে পারেন না ঠিকই গল্পগুলো, লেখা হয়ে ওঠে না, সময় পায় না বা পান না, কিন্তু এই গল্পগুলো তিনি ভাবছেন, গল্পের প্লট ফাঁদছেন শুধুমাত্র তার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য। তার ছেলে তো প্রত্যেকদিন তার কাছে গল্প শোনে, এবং এই গত 1 মাসের মধ্যে এরকম ব্যতিক্রম ঘটেছে যে এমন গল্প বলেছেন তিনি, কিন্তু তার ছেলের পছন্দ হয়নি, সেটা তার মুখ দেখেই তিনি বুঝতে পেরেছেন। তো তাই এখন তিনি যে জায়গাটা পেয়েছেন, সুন্দর করে তিনি ভাবতে পারবেন, গল্প সাজাতে পারবেন, তো তাই সেই অভাবটা মিটিয়ে তিনি অনেকগুলো গল্প এখানে ভেবে ফেলবেন বা গল্পের প্লট তিনি ফাঁদবেন, এবং এরপর তিনি সেটা ভেবেই বা বিল্টুর অর্থাৎ তার ছেলের খুশি ভরা মুখটা তার চোখের সামনে তিনি যেন দেখতে পেলেন, যে তিনি এখানে সুন্দর সুন্দর গল্প ভাবতে পারবেন, সেগুলো গিয়ে তার ছেলেকে তিনি বলতে পারবেন, এবং তার ছেলে অনেক খুশি হয়ে যাবে। তার সেই খুশি ভরা মুখটাই যেন তার চোখের সামনে ভাসছে। হ্যাঁ। তারপর নমস্কার, এই রে, এখানেও ব্যাঘাত। তারপর নমস্কার বলে কেউ একজন আসলেন বা আসলো। তো তখন তার গল্পের প্লট ফাঁদার ব্যাঘাত ঘটলো। তিনি একটু শান্তিভাবে বসলেন একটা জায়গায়, যে তিনি ভাবলেন এবার তিনি অনেকগুলো গল্প ভাববেন, কিন্তু এখানেও ব্যাঘাত, আবার কেউ একজন চলে এসছে। বদনবাবু ফিরে দেখলেন আহ একটি লিকলিকে রোগা লোক, বছর 50 বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধে চটের থলি। হ্যাঁ। তো
তিনি বিরক্ত বোধ হয়ে ঘুরে দেখলেন যে একটা লিকলিকে রোগা লোক, যার বয়স 50 মতো হবে। তিনি কোট প্যান্ট পরে, খয়েরি কোট প্যান্ট পরে আছে। হুম। তারপর কাঁধে চটের থলি রয়েছে একটা। আর সন্ধ্যার তারপর কি বলছেন যে সন্ধ্যার ফিকে আলোয় মুখ ভালো বোঝা যাচ্ছে না, তবে চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। হুম। সন্ধ্যা হয়ে এসছে যেহেতু, তাই সন্ধ্যার ফিকে আলোয় সেই লোকটির মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে মনে হয়েছে বদন বাবুর যে এই লোকটির চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ, একটা তীক্ষ্ণতা রয়েছে তার নজরের মধ্যে, চোখের মধ্যে যেন। হুম। আর ওটা কি, স্টেথোস্কোপ নাকি? হুম। তিনি ভাবছেন, তার চেহারাটা দেখছেন এবং এটা তিনি ভাবছেন আর কি। স্টেথোস্কোপ কি জানো তো তোমরা যে দেহের মানে যে কোনো প্রাণীর আর কি দেহের হৃদস্পন্দন বা অন্যান্য অভ্যন্তরীণ কোনো শব্দ শোনার জন্য ব্যবহার হয় এই যন্ত্রটি। আহ ডাক্তারি যন্ত্র আর কি, যেটাকে স্টেথোস্কোপ বলা হয়। তো এরকম একটা যন্ত্র তিনি দেখতে পেলেন। তারপর ভদ্রলোকের বুকের কাছে একটি ঝোলায়মান যন্ত্র থেকে দুটি রবারের নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। তো তিনি স্টেথোস্কোপের মতো একটা যন্ত্র তিনি দেখতে পেয়েছেন যে তার বুকের কাছে ঝোলায়মান অর্থাৎ ঝুলে রয়েছে এমন একটা যন্ত্র, যেটা থেকে দুটো রবারের নলি বেরিয়ে তার কানের মধ্যে গিয়ে ঢুকেছে। এরকম একটা যন্ত্র তিনি দেখতে পেয়েছেন। আগন্তুক মৃদু হেসে বললেন, ডিস্টার্ব করছি না তো? যে যে লোকটি এসেছে, ওই যে বছর 50-এর মতো বয়স হবে, গলায় একটা ওই যন্ত্র ঝুলিয়ে নিয়ে এসে বলছেন যে বদন বাবুকে যে ডিস্টার্ব করছি না তো? হুম। হালকা হেসে বললেন, কিন্তু কিছু মনে করবেন না, আপনাকে এখানে আগে কখনো দেখিনি, তাই বলতে যাচ্ছিলেন কিছু একটা, যে আগন্তুক অর্থাৎ অপরিচিত ব্যক্তি এর অর্থ। তো এখানে তো বদন বাবু এই লোকটিকে চেনেন না, তাই জন্য বদন বাবুর কাছে এই লোকটি আগন্তুকই বটে, তাই না? যে অপরিচিত একজন মানুষ, তাই জন্য তাকে আগন্তুক বলা হয়েছে। আগন্তুক হালকা হেসে বদন বাবুকে বলছেন যে ডিস্টার্ব করছি না তো, কিছু মনে করবেন না, আপনাকে এখানে আগে কখনো দেখিনি, তাই। বদন বাবু বেজায় বিরক্ত হলেন, যে বদন বাবু খুব বিরক্ত হয়ে গেছেন। বেশ তো নিরিবিলি ছিলাম রে বাবু, কেন মিছে গায়ে পড়ে আলাপ করা? সব মাটি হয়ে গেল। বেচারি বিল্টুকে কি কৈফিয়ত দেবেন তিনি? হুম। যে তিনি যে একটা নিরিবিলি জায়গা পেয়েছিলেন, সেখানে বসে গল্প করতে ভেবেছিলেন, তো তাই তিনি খুব বিরক্ত হয়েছেন এবং ভাবছেন যে বেশ তো নিরিবিলি ছিলাম রে বাপু, যে খুবই তো বেশ তো ভালো একটা নিরিবিলি জায়গায় তো ছিলাম, কেন শুধু শুধু গায়ে পড়ে আলাপ করতে আসছো, এরকম একটা ব্যাপার তিনি ভাবছেন। সব মাটি হয়ে গেল। বেচারি বিল্টুকে কি কৈফিয়ত দেবেন তিনি, যে তিনি যদি গল্প না ভাবেন, বিল্টুকে গিয়ে গল্প করতে পারবেন না। বিল্টু তো তাকে তো, তার তো বাবা মায়ের কাছে গল্প শোনাই, এটাই তো তার জগৎ। সে তো পঙ্গু, বিছানায় পড়ে থাকে। হুম। এটুকু খুশি তার, তিনি তার বাচ্চাটাকে দিতে চান, এবং তখন তিনি একটা লোক এসে ব্যাঘাত ঘটালো, তার গল্প ভাবা হচ্ছে না। তো তাই বলা হচ্ছে যে বিল্টুকে গিয়ে কি কৈফিয়ত দেবেন তিনি। হ্যাঁ। আচ্ছা, আজকে এটুকুই থাক। আহ সময় হয়ে গেছে, আমাদের সময় ফুরিয়েছে। তো পরের দিন আমরা এরপর থেকেই আবার পড়া শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আজকে এটুকুই। আবার এর পরবর্তী অংশ আমরা পরের ক্লাসে আলোচনা করব। কেমন? তো যেটুকু পড়িয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি কোথাও কোনো অসুবিধে হয় আমাকে পরের ক্লাসে জানাবে। ঠিক আছে? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের পরবর্তী অংশ নিয়ে। ধন্যবাদ।